আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা জানেন। ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত। এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5ই আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই। তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না। একই সাথে এই এলাকার যে পুলিশ, সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা জিনিস একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5ই আগস্টের আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতো, এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে, ইটস ট্রু, এখানে এখনো ফেসিবাদের দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে। বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে, তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। তো এখানে বিষয়, হ্যাঁ জি, এবার বলতে দেন। বলেন। ঘটনাটা হইলো, মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন, সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি। আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন, একটু যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা। ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া, মানে এমনি? ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে। তো তখন কি হইতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলে, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হইতো না। এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয়, 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা, নাকি 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে, আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। এমন রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়াটা, আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয় সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাইয়ের। সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে, তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় চোপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, না শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশে মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিল্ড হোক। এবং সেখানে আপনারা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না। অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম, আমাদের কেউ ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফেসবুক বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা চিতাম, ভাই 1,000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5,000 টাকা, আপনি 2,000 টাকা দেন। হ্যাঁ, এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন, এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে এখনো?
আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার হুম, ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে। এক কাপড়ে বের করে দেয় আমাকে হল থেকে। তো হুম। আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5ই আগস্ট পরবর্তী সময় আমি 14ই আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে। বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নে আসে না, একটা এজ ইউজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। ওকে। এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা, আমার সহযোদ্ধারা তাদের যে তারাও একই রকম জীবনযাপনের আছেন, ক্যাপাসিটি তারা তারা একই তারা রকম আছেন, সেই হিসেবে তাদের তারা করছে। একই এখন রকম ধরেন আছেন। যে আমার হচ্ছে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আছে, আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক ভাবে, ওকে, তার বা ওকে। তার ব্যক্তিগত ভাবে সে সেটা করতে পারে, বা আরো কম থাকলে সে কম ভাবে ও আচ্ছা, চলবে। ঠিক আছে। তো এখানে আমার মানে কাছে কোনো মনে হয় যে পরিবর্তন, চলাফেরার কোনো বিষয়টা নিয়ে পরিবর্তন হয় নাই। বা আমরা না হ্যাঁ, আমরা মনে করছি যে এখানে মানুষ এই আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আসলে আপনার সেরকম কোনো পরিবর্তন আমি আপনার দেখছি এবং না। আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে, চলন। এখানে আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন। তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না, দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমি তারা গাড়ি পার্সোনালি দিয়ে আর অনেক কিছু চায় না, তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। না, না, আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে, মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। হুম। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, মানে সাক্ষাৎকার ওনাদেরকে ওকে, দিইনি। তারাও তো কি ওইরকম বিষয়টা টিভি হচ্ছে যে চ্যানেলের মতো? বি- ধরেন আমি কুমিল্লা না, গেলাম, না, আমাকে না, একটা আমি গাড়ি দিল। আপনাকে আমি আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের 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 মানে আমরা যে এই আন্দোলনগুলির সামনে দাঁড়িয়েছিলাম, এই বিনিময় রেসপেক্টের বিনিময় আর কিছু চাইতেছে এই না, রেসপেক্টের বিনিময় আর কিছু চাচ্ছে এই না। রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং ওকে, বাংলাদেশের মানুষকে আমরা বিনিময় আর কিছু সেই চাচ্ছে না, সার্ভটা করি। বিনিময় আর কিছু চাচ্ছে না। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, সে তো চায় আমরা সার্ভ করি। কাকে? সে সৎ লিডারশিপ চায়, কাকে? জনগণকে কাকে? সার্ভ করি, জনগণকে সার্ভ জনগণকে করে, সার্ভ করি। জনগণকে সার্ভ করার জন্য অবশ্যই, দিচ্ছে। ফ্যান্টাস্টিক। জি, আমি একটু অবশ্যই, আমি একটু জি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে। জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন, বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2টা মিনিট একটু বলেন, তারপর আমরা এটা না, আমি 2টা মিনিট একটা ইন্টেনশন। কথা বলি। সেই জি। জিনিসটা হলো কি, এই বাকের মজুমদার যে কথাগুলি বললেন, আমি ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, হুম। সেই প্রশ্নগুলো, আপনারা ইয়াং, এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই আমার প্রশ্ন হচ্ছে, সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা, তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি জনাব আসিফ, জনাব মাহফুজ, তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমেই আবার আপনাদের আমার একটু ভিতর পিছনে থেকে। যেতে হয়, সেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি জি। আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি: হুম, ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হুম, মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হুম, 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন, যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা হুম, যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন, তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। হুম, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন, তারা হুম, মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন হুম, আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। হুম, তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি, আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন, সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে যে এক দফা দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন, যে বা তারা আসবে কিনা,
হ্যাঁ, সেই বিষয়টিও আমি মনে করছি যে যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারে, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি যদি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি, যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ। জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইদারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই 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 বাদগুলি কোত্থেকে আসতেছে, আপনি এটা খেয়াল আচ্ছা, করছেন? আমি 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 আপনাকে বলেন, একটা এই ছাত্র যারাগুলি বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ। যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, হুম। এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছে কিনা, এটা 15 আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না, কিনা? জিয়াবাদটা তো নগদ এই মনে পড়তেছে না, বিষয়গুলো- কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে কোনো দিছিল, সমস্যা নাই। আমি সব আমি কিছুই আমি তো। ওগুলিকে প্রশংসা করছি না। জি। আমি বলছি জানেন, হ্যাঁ। এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ, জিয়াবাদ জিয়াবাদ হবে না, অন্য বাদ হবে। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করে, বাদ তো বাদ, বাদ তো সব বাদ। বাদই বাদ। না, উনি বাদ যেটা দিয়ে তো উনি আলোচনা যেটা করবো উনি না। যেটা বুঝাতে এই চেয়েছে বাদ কামাল আপনি ভাই, create- কামাল ভাই, আমি যেটা হ্যাঁ, বুঝছি, জনাব বলেন। পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা তাহলে করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন? আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। হ্যাঁ। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, উনারা ওনাকে তো তো আমার আজগুবি লোক মনে হয়। কে- ওনাকে তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি উনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চট ছিলেন। হ্যাঁ, রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন। ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছেটা কি দেশে? তো হচ্ছেটা কি? আমরা না, কিন্তু কেমন ভাই, আপনি চান কি? আপনি চান কি জুলাই আগস্টের মতো একটা রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে, 15 বছর পরে, শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে, একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো কেমনে উপদেষ্টা, করবেন? তারপরে যে ছাত্রদের মতো হ্যাঁ, কি ভালো ভালো হবে? লোকরা ক্ষমতায় থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ। না, রাজনীতি হবে পরে, ওরা যখন তাহলে রাজনৈতিক আপনি দল কি করবে, বলছেন? ওরা যখন আপনার- রাজনৈতিক আপনার দল করে কথা- আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন তো ওইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা একটা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক
ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এটাকে আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন? ওকে আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, দেখ। যে তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন? আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ না, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 না, কঠিন আপনি ভালোবাসা। আমাকে বলেন, আপনি শুনেন, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। জি, না, জি। আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি। ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়া হয়ে গেছে, কিছু একটা হচ্ছে। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চায়, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পেছনে যে পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবার মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা তো এটাই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষ দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হতো, তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমাম আইন আপনি বানাই দিতেন। না না কামাল ভাই, করবেন না? কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন? আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনেন, আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, আছে না? এগুলো থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই। আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো, আমি সেই চেষ্টাও করছি না। আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে, এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না। আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে। আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন? দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, সিন্ডিকেট। কিন্তু কামাল ভাই আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা। তাহলে আপনি এগুলি ঠিক করে দেন। আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন তো, জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন, সাখাওয়াত সাহেবকে বানালেন। সাখাওয়াত সাহেব দেখলাম 2 দিন দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব 2 দিন পরে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে ছিল ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসলেন। লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা। আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছেটা কি? পোশাক প্রস্তাব নিয়ে আসছে। পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? এটা কোনো পোশাক হইছে? আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিবেন? পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু একটা তো শার্ট পরে আসছে, কিছু পাঞ্জাবি পরে আসছে, না কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কামাল ভাই আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার বক্তব্য কিছু একটা তো করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না। তাদেরকে আপনি যোগ্য বলবেন না? আর কিছু দেখে না কামাল ভাই, এটা কিন্তু একটু ঠিক হইলো না। তারা তো আর অন্য অনেক কিছু হয়তো দেখতেছে, আমরা জানি না। তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে গ্রেফতার না করতে বলতেছে, না করতে চেষ্টা করতেছে। আচ্ছা কামাল ভাই আসতেছে আপনার কাছে। যারা বাকের মজুমদার জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা? কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। যারা বাকের মজুমদার, আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি
আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক 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 ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতায় অনেক নতুন, আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে কিন্তু তারা সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু জনাব মিলিয়ে মজুমদার, বড় এছাড়াও আমরা রাজনৈতিক দলগুলো তো আছে, বড় জি জি রাজনৈতিক জি দল, আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে, সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনতে পাইছেন, শুনছেন? সমন্বয়কদের নাম গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধর যে আহ, এই এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেট অবস্থা আছে এবং হুম। তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় যে খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি এটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল, এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময়, আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদেরও কাজ করতে, আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, হুম। আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে বিন আপনার বিএনপির হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আপনি দেখেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর কোন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে ধরে রাইট। এগুলা তথ্যসূত্র সহ আছে। হুম। জি। তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজির তথ্য আমি দেখাই, সরি আমার একটু একটু টাইম নিচ্ছি আমি। কোনো অসুবিধা নেই, আপনি টাইম নেন। আমরা জি জি জি, আমি একটা ওকে, আমি আমরা একটু আমার চলে আসছি। অনুষ্ঠানের সময় একটু বাড়াবো আমি কামাল ভাই, প্রথম আপনি আলো, যদি জি, অনুমতি দেন, ওকে একটু ওকে, আমরা সময় বাড়াবো আজকে, যদি আপনি অনুমতি দেন কামাল ভাই। না না, কোনো সমস্যা নেই, আচ্ছা কোনো আচ্ছা, সমস্যা নেই। মজুমদার, হ্যাঁ, জনাব আমি মজুমদার, হচ্ছে আমরা একটু বাড়াবো সময় প্লিজ। হ্যাঁ, জি। আমি হচ্ছে প্রথম আলোর একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি। আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। ওকে। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। হুম। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি রাইট রাইট বিএনপি রাইট দখলে রাইট কর্তৃত্ব হারিয়েছে রাইট আওয়ামী লীগ। রাইট। প্রথম আলো তারপরে বিবিসি, এরকম একদম আমাদের নাম করা পত্রিকাগুলো নিউজগুলো হচ্ছে এরকম এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপি কে এর সংগঠন আকারে আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এইখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলো কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো, দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। আপনি ওকে। একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে যেটাতে চাঁদা রাখা হয়, সেক্ষেত্রে সে কিন্তু একটা সেলিং রেট তার কিন্তু জনাব বেড়ে মজুমদার, যাবে। আমার তো স্পেসিফিক হ্যাঁ, দুইটা, আমার এই স্পেসিফিক বিষয়গুলো দুইটা আমি প্রশ্ন আছে, শুধু স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে এই জায়গায়, আমি একটু প্লিজ বিষয়টা আপনি clear একটু করি। অনুমতি ভাই, দেন। আমি জি, আচ্ছা ঠিক আছে, আমার আপনি শেষ একটু করেন, please, শেষ আমি করেন, একটু শেষ clear করেন, করি। শেষ করেন। আমি শেষ করি। জি। আমার কথা হচ্ছে যে এখানে আপনার যারা রুট লেভেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে, এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করছি একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে